কলকাতা থেকে সম্প্রচারিত আজকের সন্ধ্যার গুরুত্বপূর্ণ বিশেষ বিশেষ খবরগুলি হলো: অযোধ্যায় রাম মন্দিরের প্রাণ প্রতিষ্ঠা উৎসবে রামলালার কাছে ক্ষমা চাইলেন নরেন্দ্র মোদী, কেন এই বক্তব্য রাখলেন তিনি? অন্যদিকে 11 দিন ধরে উপোস করেছেন মোদী, অবশেষে ভাঙলেন ব্রত। এদিকে সচিন, মিতালি, বাইচুং রাম মন্দিরের প্রাণ প্রতিষ্ঠা অনুষ্ঠানে সামিল ক্রীড়াবিদরা। এদিকে অযোধ্যায় কবে থেকে শুরু মসজিদ নির্মাণ? রাম মন্দির উদ্বোধনের দিন প্রকাশ্যে এলো মুসলিম সংগঠনের বক্তব্য। এদিকে বাজেটে 100 দিনের কাজ কি নতুন চমক আনতে চলেছে কেন্দ্রীয় সরকার? অপরদিকে প্রাণ প্রতিষ্ঠার দিন বাড়িতে পাঠ করুন এই স্তোত্রটি, সমস্ত বিপদ থেকে রক্ষা করবেন ভগবান রাম। অন্যদিকে অযোধ্যায় রাম মন্দির উদ্বোধনে মোদী, আরেক মন্দিরে ঢুকতে না পেরে রাস্তায় বসে রাহুল। এদিকে কোন তারকা রাম মন্দির নির্মাণে অনুদান কত দিলেন? অপরদিকে এই মুহূর্তের জন্য অপেক্ষা করেছি, জয় শ্রীরাম বললেন শুভেন্দু অধিকারী। এদিকে রাম পূজায় ব্যস্ততা শুভেন্দু দীপকের। এদিকে মমতার মিছিলের আগে থেকেই নির্ধারিত রুটে কড়া নিরাপত্তা। অপরদিকে বাটপাড়ায় রাম পুজোর আয়োজন তৃণমূল নেতার, শুরু চাপানুতর। এদিকে রাম পুজো, হনুমান পুজো, গীতা পাঠ, প্রদীপ প্রজ্বলনে ব্যস্ত দিলীপ ঘোষ। অপরদিকে রাম কর্মসূচিতে রাম বাধা, উত্তেজনা যাদবপুর বিশ্ববিদ্যালয়ে। এদিকে তদন্তে রাজ্য পুলিশকে সঙ্গে নিতে আপত্তি ইডির, প্রধান বিচারপতির বেঞ্চে মামলা। এদিকে কলকাতাতেও রামের মূর্তি প্রতিষ্ঠা হলো। অন্যদিকে কলকাতার রাম মন্দির, রাম ভক্তদের সমাগম, আনন্দ উৎসবে মেতেছে কলকাতা। এবং সর্বশেষ খবরটি হচ্ছে, শীতে কাঁপছে তিলোত্তমা, পারদ নামল 12.1 ডিগ্রিতে। উত্তর ও দক্ষিণবঙ্গে জমজমাট ঠান্ডা। দর্শক বন্ধুরা, এতক্ষণ শুনলেন খবরের শিরোনাম, এবারে শুনেন বিস্তারিত খবর। অযোধ্যায় রাম মন্দিরের প্রাণ প্রতিষ্ঠা উৎসবে রামলালার কাছে ক্ষমা চাইলেন নরেন্দ্র মোদী, কেন এই বক্তব্য রাখলেন তিনি? অযোধ্যায় রামলালার পুজোর পর মন্দির প্রাঙ্গণে আগত অতিথিদের উদ্দেশ্যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বক্তব্য রাখেন। তিনি বলেন, বহু শতাব্দীর অপেক্ষার পর আজ আমাদের রাম এসেছেন। এই মুহূর্তটি সবচেয়ে পবিত্র। এই পরিবেশ, এই বায়ুমণ্ডল, এই শক্তি, এই মুহূর্তটি আমাদের সকলের উপর ভগবান শ্রীরামের আশীর্বাদ। শিয়াওয়ার রামচন্দ্র কি জয় দিয়ে ভাষণ শুরু করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সবাইকে রাম রাম সম্বোধন করে বলেন যে এখন আমাদের রামলালা তাঁবুতে থাকবেন না, এখন দিব্য মন্দিরে থাকবেন। তিনি বলেন, 22 জানুয়ারি 2024 সালের এই সূর্য এক অপূর্ব আভা নিয়ে এসেছে। এটি ক্যালেন্ডারের লেখা তারিখ নয়, সময়ের একটি নতুন চক্রের উৎপত্তি। প্রধানমন্ত্রী মোদী বলেছেন, 14 বছরের নির্বাসন থাকলেও অযোধ্যায় মানুষ এতটা বিচ্ছেদ ভোগ করেনি। আজ আমাকে এত শতাব্দীর বিচ্ছেদ সহ্য করতে হয়েছে। তিনি বিচার বিভাগের প্রতিও কৃতজ্ঞতা প্রকাশ করেন। প্রধানমন্ত্রী বলেছিলেন যে বিচার বিভাগ ন্যায় বিচারের সম্মান রাখে এবং ন্যায় বিচারের সমর্থক ভগবান শ্রীরামের মন্দিরও ন্যায়সঙ্গত পদ্ধতিতে নির্মিত হয়েছিল। এদিকে ঈশ্বর অবশ্যই আমাকে ক্ষমা করবেন, প্রধানমন্ত্রী বললেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন, রাম মন্দিরের ভূমি পুজোর সঙ্গে সঙ্গে মন্দির নির্মাণে উৎসাহ বাড়ছে। তিনি বলেন, আজ থেকে হাজার বছর আগেও মানুষ এই তারিখ নিয়ে আলোচনা করবে। আমরা কত ভাগ্যবান যে আমরা এই মুহূর্তটি বেঁচে আছি। এই মুহূর্তটি সাধারণ মুহূর্ত নয়। হনুমান এবং অনুমান গাড়ির পাশাপাশি প্রধানমন্ত্রী মোদী মাতা জানকী, লক্ষ্মণ, ভরত, শত্রুঘ্ন এবং পবিত্র অযোধ্যা পুরী সর্বজনীতে শ্রদ্ধা জানিয়েছেন। মোদী আরও বলেন, আমিও ভগবান রামের কাছে ক্ষমা চাইতে চাই। আমাদের ত্যাগ ও প্রচেষ্টায় এমন কিছুর অভাব ছিল যে আমরা এত শতাব্দী ধরে এই কাজটি করতে পারিনি। আজ সেই অভাব পূরণ হয়েছে। আমি বিশ্বাস করি প্রভু আমাকে ক্ষমা করবেন, অবশ্যই আমাকে ক্ষমা করবেন। এদিকে 11 দিন ধরে উপোস করেছেন মোদী, অবশেষে ভাঙলেন ব্রত। রাম মন্দিরে শ্রীরামের প্রাণ প্রতিষ্ঠা করলেন আজ মোদী। এই অনুষ্ঠানের জন্য 11 দিন ধরে উপোস করেছিলেন তিনি, সঙ্গে পালন করেছিলেন ব্রহ্মচর্য রীতি। অবশেষে সমস্ত আচার শেষ হওয়ার পর সেই উপোস ভাঙলেন মোদী। মন্দিরের এক পুরোহিত মহেন্দ্রক্ষণ শেষ হবার পর মোদীকে জল পান করালেন নিজের হাতে।
এদিকে সচিন মিতালি বাইচুং রাম মন্দিরে প্রাণ প্রতিষ্ঠা অনুষ্ঠানে সামিল ক্রীড়াবিদরা। ভারতীয়দের আজ এক গর্বের দিন। অযোধ্যায় আজ দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর হাত দিয়ে রামলালার প্রাণ প্রতিষ্ঠা হলো। সেই অনুষ্ঠানে দেশের রাজনীতিবিদ থেকে ক্রীড়াবিদ, অভিনেতা এবং সমাজের বিভিন্ন ক্ষেত্রে বিশিষ্টজনেরা উপস্থিত ছিলেন। টিম ইন্ডিয়ার কোন কোন ক্রীড়াবিদরা উপস্থিত ছিলেন রামলালা প্রাণ প্রতিষ্ঠা অনুষ্ঠানে এক ঝলকে দেখে নিন। সচিন তেন্ডুলকর। দেশের কিংবদন্তি ক্রিকেটার সচিন তেন্ডুলকর পৌঁছে গিয়েছিলেন অযোধ্যায় রামলালার প্রাণ প্রতিষ্ঠা অনুষ্ঠানে। তিনি বলেন, একটা বিশেষ অনুভূতি হচ্ছে, আজকের দিনটা সকলের কাছে গুরুত্বপূর্ণ। মিলিয়ন মিলিয়ন মানুষ স্বপ্ন পূরণ হয়েছে। এখানে এসে সকলে রামলালার আশীর্বাদ নাও। অনিল কুম্বলে। টিম ইন্ডিয়ার প্রাক্তন ক্রিকেটার অনিল কুম্বলে এবং তার স্ত্রী চেতনাও গিয়েছিলেন অযোধ্যায় রাম মন্দিরে। সংবাদ সংস্থা ANI-কে অনিল কুম্বলে জানান, এমন একটা পবিত্র অনুষ্ঠানে যোগ দিতে পেরে তিনি ধন্য। এমন ঐতিহাসিক মুহূর্তের সাক্ষী হতে পেরেও তিনি খুশি। এদিকে রবীন্দ্র জাডেজা। ভারতের তারকা অলরাউন্ডার রবীন্দ্র জাডেজা তার স্ত্রী বিজেপি রিভারবার সঙ্গে পৌঁছে গিয়েছিলেন অযোধ্যা রাম মন্দিরে। সেখানে তাকে রাম মন্দিরের ছবি ক্যামেরা বন্দী করতেও দেখা যায়। অন্যদিকে ভেঙ্কটেশ প্রসাদ। দেশের প্রাক্তন ক্রিকেটার ভেঙ্কটেশ প্রসাদ পাঞ্জাবি পরে হাজির ছিলেন রাম মন্দিরে। নিজের সোশ্যাল মিডিয়া সাইটে তিনি জয় শ্রীরাম ধ্বনিতে এক ভিডিও শেয়ার করেছেন। এদিকে মিতালি রাজ। দেশের প্রাক্তন মহিলা ক্রিকেট টিমের অধিনায়ক মিতালি রাজকেও দেখা গিয়েছে অযোধ্যায় রাম মন্দিরে। তিনি সংবাদ সংস্থা ANI-কে বলেন, আমরা সকলেই অনেক দিন ধরে এটা চেয়েছিলাম, এমন একটা বড় অনুষ্ঠানে উপস্থিত থাকতে পেরে এবং এই উদযাপনের অংশ হতে পেরে আমি খুশি। এদিকে সাইনা নেহওয়াল। ভারতের তারকা শাটলার সাইনা নেহওয়ালকে দেখা গিয়েছে রামলালার প্রাণ প্রতিষ্ঠা অনুষ্ঠানে। তিনি সংবাদ সংস্থা ANI-কে বলেন, এই দিনটা আমাদের সকলের জন্য খুব বড় একটা দিন। আমি এখানে উপস্থিত থাকতে পেরে নিজেকে ভাগ্যবান মনে করেছি। আমরা ভগবান রামের দর্শন পাওয়ার অপেক্ষায় রয়েছি। এই খুশির মুহূর্ত আমি ভাষা দিয়ে প্রকাশ করতে পারছি না। এদিকে বাইচুং ভুটিয়া। ভারতীয় কিংবদন্তি ফুটবলার বাইচুং ভুটিয়া রয়েছেন অযোধ্যায় রাম জন্মভূমি থেকে। বাইচুং ভুটিয়া নিজের ফেসবুকে একগুচ্ছ ছবি শেয়ার করেছেন। অপরদিকে অযোধ্যায় কবে থেকে শুরু মসজিদ নির্মাণ? রাম মন্দির উদ্বোধনের দিন প্রকাশ্যে এলো মুসলিম সংগঠনের বক্তব্য। অযোধ্যায় কবে থেকে শুরু হবে মসজিদ তৈরির কাজ তা জানিয়ে দিল ইন্দো ইসলামিক কালচারাল ফাউন্ডেশন। সংগঠনের প্রবীণ আধিকারিক সংবাদ সংস্থা রয়টার্সকে জানিয়েছেন, মে মাস থেকে শুরু হবে মসজিদ তৈরির কাজ। কিভাবে অনুদান সংগ্রহ করা হবে সেই বিষয়টিও জানিয়েছেন তিনি। নির্মাণ কাজ শেষ হতে 3 থেকে 4 বছর সময় লাগবে। ঘটনাচক্রে সোমবার অযোধ্যায় মন্দির রামলালার বিগ্রহে প্রাণ প্রতিষ্ঠা সেদিনই প্রকাশ্যে এলো এই খবর। মসজিদের প্রকল্পটির তত্ত্বাবধানে রয়েছেন ইন্দো ইসলামিক কালচারাল ফাউন্ডেশন। সেই সংগঠনের প্রধান হাজি আরাফত শেখ মসজিদ নির্মাণ নিয়ে তথ্য দিয়েছেন। তিনি আরও জানিয়েছেন, মসজিদ নির্মাণের অনুদান সংগ্রহের জন্য শীঘ্রই একটি ক্রাউড ফান্ডিং ওয়েবসাইট চালু করা হবে। ধর্মগুরু মোহাম্মদের নাম অনুসারে মসজিদের নাম হবে মসজিদ মোহাম্মদ বিন আবদুল্লাহ। শেখ বলেন, মানুষের মধ্যে বৈরুতি ঘৃণাকে ভালোবাসায় পরিণত করে আমাদের প্রচেষ্টা। সে আপনি সুপ্রিম কোর্টের রায় মানুন বা না মানুন, এইসব লড়াই থেমে যাবে যদি আমাদের সন্তানদের সুশিক্ষা দিই। 2019 সালে সুপ্রিম কোর্ট রায় দিয়ে জানিয়েছিল, অযোধ্যায় ওই জমিতে মন্দির হবে, মসজিদের জন্য পৃথক জমি দিতে হবে। সেই নির্দেশ মেনে অযোধ্যায় উপকণ্ঠে ধনীপুরে তৈরি হওয়ার কথা মসজিদ। IICF এর প্রেসিডেন্ট জুফর আহমেদ ফারুকি জানিয়েছেন, অনুদানের জন্য সংগঠিত কারো কাছে যায়নি। সংগঠনের সম্পাদক আতাউর হোসেন জানিয়েছেন, মসজিদ নির্মাণে দেরি হচ্ছে কারণ নকশায় আরও কিছু সাবেকি রীতির ছোঁয়া আনতে চাইছেন তারা। মসজিদ চত্বরে 500 শয্যার একটি হাসপাতালও তৈরি হবে। এদিকে মমতার মিছিলের আগে থেকেই নির্ধারিত রুটে কড়া নিরাপত্তা, সর্বধর্ম সমন্বয়ের বার্তা নিয়ে নামছেন মমতা বন্দ্যোপাধ্যায়। সোমবার কালীঘাট মন্দিরে পুজো দিয়ে হাজারা থেকে সংহতি মিছিল শুরু করেছেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। দীর্ঘদিন বাদে কলকাতায় রাস্তায় অসংখ্য সাধারণ মানুষ সেই মিছিলে পা মেলাবেন। তবে তার দলের কর্মীরাও অনেকদিন পর তাকে সামনে পাবেন, ফলে তারাও সর্বশক্তি দিয়ে নামবেন। সতর্কতার জন্য আগে থেকেই নির্ধারিত রুটে কড়া নিরাপত্তা ব্যবস্থা করা হয়েছে। মমতা বন্দ্যোপাধ্যায় মনে করিয়ে দিয়েছেন, কোথাও কোনো অপ্রীতিকর পরিস্থিতি যাতে না হয় সেদিকে সর্বস্তরের নেতৃত্বকে নজর রাখতে হবে। নজর রাখবেন তিনি নিজেও। রাম মন্দিরকে সামনে রেখে যেভাবে বিজেপির বিরুদ্ধে ধর্মীয় রাজনীতির অভিযোগে সরব হয়েছে বিরোধীরা, তার সামনে তৃণমূল নেত্রীর এই সংহতি মিছিল থেকে অন্য তাৎপর্যপূর্ণ বার্তা উঠে আসবে বলে মনে করেছেন তার অনুগামীরা। এদিকে রাম পুজোয় ব্যস্ততা শুভেন্দু দীপকের। পশ্চিমবঙ্গের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী এবং দলের সাধারণ সম্পাদক এবং বিধায়ক দীপক বর্মন সোমবার বিভিন্ন অনুষ্ঠানে অংশ নেন। শুভেন্দুবাবু সকাল 10টায় কালীকৃষ্ণ ঠাকুর স্ট্রিটে বৈকুণ্ঠনাথ মন্দির থেকে রাম মন্দির সনাতনী শোভাযাত্রা, সন্ধ্যা 6টায় হাওড়ার রামকৃষ্ণ ঘাটে গঙ্গামায়ের আরতি এবং সন্ধ্যা 7টায় কুরচাপাস লেনের রাম দরবারের শুভ উদ্বোধনে অংশ নেন।
অন্যদিকে রাম পুজো, হনুমান পুজো, গীতাপাঠ, প্রদীপ প্রজ্বলনে ব্যস্ত দিলীপ ঘোষ। সোমবার রাম পুজো, হনুমান পুজো, গীতাপাঠ, প্রদীপ প্রজ্বলন প্রভৃতিতে ব্যস্ত ছিলেন সাংসদ তথা রাজ্য বিজেপির প্রাক্তন সভাপতি দিলীপ ঘোষ। সকালে 6:30 খড়গপুরের বালাজি মন্দিরে পুজো 7টায়, খড়গপুরের দুবিঘাটের শিব মন্দিরে পূজা 9টায়, খড়গপুর গ্রামীণে গোপালী আশ্রমে পুজো 9:30টায়, খড়গপুর গ্রামীণে বেনাপুল বাজারে গীতাপাঠ 10টায়, খড়গপুরের সাইবাবা মন্দিরে পুজো 10:30টায়, খড়গপুরের নিউ সেটেলমেন্ট এবং 11টায়, মালামঞ্চ প্রজাপতিগিরি হনুমান পুজো 12টায়, গুলবাজার রাম মন্দিরে প্রাণ প্রতিষ্ঠা 12:30টায়, জাপেটাপুর দুর্গা মন্দিরে পুজো 1টায়, মেদিনীপুরে ধর্মমোড়ে গীতাপাঠ করেন তিনি। সন্ধ্যা 6টায় মেদিনীপুরের বাবুঘাটে দীপাবলি 7:30টায়, গুলবাজারের শঙ্কর মন্দিরে পুজো 8টায়, মেদিনীপুরের চাঁদনিচক দুর্গা মন্দিরে পুজো 8:30টায়, খড়গপুরের গুলবাজারে পুজো 9টায়, খড়গপুরের মালামঞ্চে দেয়ান বাবার মন্দিরে আরতি করবেন দিলীপ বাবু। এদিকে তদন্তে রাজ্য পুলিশকে সঙ্গ নিতে আপত্তি ইডির। প্রধান বিচারপতির বেঞ্চে মামলা। সন্দেশখালীতে ইডি আধিকারিকদের উপর হামলা ঘটনার তদন্ত সিট গঠনের নির্দেশ দিয়েছিল কলকাতা হাইকোর্টের সিঙ্গল বেঞ্চ। সেই নির্দেশ চ্যালেঞ্জ করে প্রধান বিচারপতি টি.এস. শিবজ্ঞানমের ডিভিশন বেঞ্চের দ্বারস্থ হল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। ইডির তরফে সোমবার আইনজীবী ধীরজ ত্রিবেদী বলেন, বিচারপতি জয়সেন গুপ্তর সিঙ্গল বেঞ্চ রাজ্য পুলিশের সঙ্গে সিবিআইয়ের পুলিশ সুপারকে যৌথভাবে তদন্তের নির্দেশ দিয়েছেন, কিন্তু রাজ্য পুলিশ অতীতের বরাবর কেন্দ্রীয় সংস্থার সঙ্গে অসহযোগিতা করেছেন। এহেন সিটের উপর ইডির ভরসা নেই, বরং ইডি মনে করেছে এর ফলে নিরপেক্ষ তদন্ত বিঘ্নিত হতে পারে, সেই সঙ্গে তথ্য প্রমাণ লুপাটের চেষ্টা হতে পারে। তাই প্রধান বিচারপতির বেঞ্চে মামলা দায়ের করা হয়েছে। এবং সর্বশেষ খবরটি হচ্ছে, শীতে কাঁপছে তিলোত্তমা, পারদ নামল 12.1 ডিগ্রিতে। উত্তর ও দক্ষিণবঙ্গে জমজমাট ঠান্ডা, কনকনে ঠান্ডায় কাঁপছে মহানগরীর তিলোত্তমা। জমজমাট ঠান্ডা রয়েছে উত্তর ও দক্ষিণ দুই বঙ্গেই। সোমবার এক দেখায় অনেকটাই নামল কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা। এদিন মহানগরীর সর্বনিম্ন তাপমাত্রা ছিল 12.1 ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে 2 ডিগ্রি নিচে। সোমবার ওই মরশুমের শীতলতম দিন। এর আগে 13 জানুয়ারি 12 ডিগ্রি সেলসিয়াসে নেমেছিল কলকাতার তাপমাত্রা। দর্শক বন্ধুরা, আজকের সন্ধ্যার গুরুত্বপূর্ণ বিশেষ খবর এখানে।